সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। খালাস দেওয়া হয়েছে সব আসামিকে। রায় দেখে নির্দেশনা নিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সব আসামি খালাস পেল কেন, এ নিয়ে মানুষের মনে রয়েছে নানা আগ্রহ। আলোচিত এই মামলার রায় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বিচার কেন অবৈধ হলো, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এস.এম. শাহজাহান, সিনিয়র আইনজীবী, মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং অ্যাডভোকেট শিশির মনির, লুৎফুজ্জামান বাবরের আইনজীবী। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। হাসিনা আমলের লুটপাটের চিত্রে আতঙ্কিত অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। লুটের টাকায় বানানো যেত 24টি পদ্মা সেতু, বছরে পাচার 1600 কোটি ডলার। বাংলাদেশকে তালিবানের রাষ্ট্র হিসেবে তুলে ধরতে মরিয়া ভারতের কিছু গণমাধ্যম। চালানো হচ্ছে পরিকল্পিত অপপ্রচার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি। গণ অভ্যুত্থানের পর নতুন উদ্যমে শিক্ষক শিক্ষার্থীদের উদযাপন। এবং প্রাথমিকের নতুন পাঠ্য বইয়ে প্রতিফলন থাকবে ছাত্র জনতার অভ্যুত্থানের। অন্তর্ভুক্ত হবে 4র্থ শ্রেণী থেকে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি বিচার কেন অবৈধ হলো। আজকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায় হয়েছে। রায়ে সব আসামিকেই খালাস দেওয়া হয়েছে। এ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ, কৌতূহল যে এই মামলায় সব আসামি কিভাবে খালাস পেলেন। আজকে আমাদের সঙ্গে দুজন আইনজীবী রয়েছেন, একজন সিনিয়র সাংবাদিক রয়েছেন। শাহজাহান স্যার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আপনি এই মামলাটি 16 বছর ধরে বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, আমি যতটুকু জানি। আজকে এই মামলার রায় হয়েছে। আপনি 5 থেকে 6 জন আসামির পক্ষেও আইনি লড়াই চালিয়েছেন। তো এই যে রায় হলো, রায়ে তো আসামিদের খালাসও দিতে পারতেন, বা প্রমাণ হয়নি বলে আসামিদের সব আসামিকে খালাস দিতে পারতেন, কিন্তু বিচার অবৈধ ঘোষণা কেন করলেন আদালত? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি এই সময় টিভির দর্শক এবং শ্রোতা যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, বিচার অবৈধ এই কথাটা সম্পূর্ণভাবে আমার মনে হয় যে কোর্ট এটা বলেছে কিনা। কারণ হলো যে একটা মামলা, একটা ফৌজদারি মামলা সাধারণত যখন বিচার প্রক্রিয়া শেষ হয়, এটার একটা স্টেজ আছে। আপনার কেস ওপেন্স, চ্যাপ্টার 23 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, সেশন মামলা যেটা, এবং ওই সেশন মামলার সেশন প্রসিডিউর যেটা চ্যাপ্টার 23 সিআরপিসির, ওইটা ফলো করেই বিচারটা শুরু হয়েছিল। সেখানে আপনার 265A B C D লাস্টে গিয়ে আপনার KL পর্যন্ত আছে। তো এখানে আপনার প্রত্যেকটা ফৌজদারি মামলার দুটো জিনিস থাকে। একটা হলো যে 367 সিআরপিসিতে জাজমেন্ট। এই জাজমেন্ট লিখতে গেলে জাজ সাহেবদের দুটো জিনিস সেখানে তাদের ডিটারমাইন করতে হবে, ডিটারমিনেশন অফ পয়েন্টস, বিচার্য বিষয়। তো বিচার্য বিষয় হলো, 1 নাম্বার হলো যে কথিত সময়ে কথিত স্থানে এইভাবে বা যেভাবে বলা হচ্ছে এইভাবে কোনো ঘটনা ঘটেছে কিনা, পয়েন্ট 1। পয়েন্ট 2 হলো যে আসামিরা বিচার প্রার্থী বা যারা বিচারে যাদেরকে সুপর্দ করা হয়েছে তারা এই ঘটনার সাথে জড়িত কিনা। আপনি যে কোনো ফৌজদারি মামলাই বলেন, আপনি এই পয়েন্টস ফর ডিসিশন যদি না থাকে, তাহলে দ্যাট জাজমেন্ট ক্যানট বি কল্ড এ জাজমেন্ট, and it is very much in section 367 CRPC. এখানে আপনার 21শে টিভিতে আপনার 21শে আগস্টে একটা ঘটনা হয়েছে। এটা আমি কিন্তু এই মামলার আপনার এই কোর্টে বা এর আগে আপনার এই যে বিজয় 13 নম্বর কোর্টে ছিল, সেখানে ইভেন এই মামলার ট্রায়াল কোর্টে যখন আমি আর্গুমেন্ট করতে যাই, সেই আর্গুমেন্ট স্টেজে I opened with this my contention, that is যে I am here to defend the accused, not to defend the offense. আমি এখানে অফেন্সটাকে ডিফেন্ড করতে আসি নাই,
একটা অফেন্স তো হয়েছে, এবং একটা সাংঘাতিকভাবে আপনার 22 জন 24 জন মানুষের প্রাণ সেখানে গিয়েছে। তো যদি গিয়ে থাকে, এটার বিচার ওই সমস্ত পরিবারের যারা ক্ষতিগ্রস্ত, যাদের জীবন গেল, যারা রক্ত দিল, এটার তো সুষ্ঠু বিচার। কারণ এই দেশে তো আইনের শাসন আছে, আমরা আইনের শাসনের জন্য যুদ্ধ করছি, আইনের শাসনের জন্য আমরা নিবেদিত প্রাণ। আমি আইনের ছাত্র, আমার আরেকজন বন্ধু এখানে অ্যাডভোকেট, আমরা আইনের ছাত্র, আমাদের সিনিয়র সাংবাদিক সাহেব আছেন। মানে আমরা একেবারে একাগ্রচিত্তে এই কথা বলতে পারি যে আইনের শাসনের জন্য সবাই যার যার স্থানে থেকে আমরা চিন্তা করছি, যুদ্ধ করছি প্রতিনিয়ত। তো আপনার এই বিচারটা অবৈধ আমি বলবো না, বিচার প্রক্রিয়া কিন্তু স্বচ্ছ। এটা ক্যামেরা ট্রায়াল হয় না, এটা তো ওপেন ট্রায়াল হয়েছে আমাদের আইন অনুযায়ী। এখন আপনি বলেন সেটা হলো যে ওই যে পয়েন্টস ফর ডিটারমিনেশন, এটা নির্ধারণ করতে গিয়ে আমাদের কোর্ট যেটা সিদ্ধান্তে আসছে সেটা হলো যে আপনার এটা প্রমাণ কতটুকু হয়েছে। তো যে কথাটা আমি বলছিলাম সেটা হলো যে এই আপনার ঘটনা একটা হয়েছে, এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এই ঘটনার পরে আপনার আমাদের আইন অনুযায়ী 154 কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী একটা কংগ্রিজেবল অফেন্স হওয়ার পরে একটা এজাহার হয়। এজাহার হওয়ার পরে এটার ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়। যদি আপনার নন কগনিজেবল অফেন্স হয় তাহলে 155, আর যদি কগনিজেবল অফেন্স হয় তাহলে 156 সিআরপিসি অনুযায়ী আপনার ইনভেস্টিগেশন শুরু হলো। তারপরে সাক্ষী এক্সামিন হবে 161 সিআরপিসি। এইভাবে গিয়ে 173-তে আপনার পুলিশ রিপোর্ট, এই পুলিশ রিপোর্ট চার্জশিট হতে পারে যদি আসামিদেরকে আপনার বিচারে সুপর্দ করা হয় বিচার ফেস করার জন্য, দ্যাট ইজ কল্ড চার্জশিট। আর যদি দেখা যায় যে না, এই মামলায় কোনো সাক্ষী প্রমাণ পাওয়া গেল না, যাদের নামে এজাহার করা হয়েছিল তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট কোনো এভিডেন্স পাওয়া গেল না, তখন যেটা দেয় সেটা হলো ফাইনাল রিপোর্ট। এই ফাইনাল রিপোর্ট আবার 5 প্রকারের আছে। এনিওয়ে, ওই অত বড় কথায় নাইবে গেলাম। তো এখানে আপনার অভিযোগপত্র আসছে, পুলিশ ইনভেস্টিগেশন করেছে। এই ইনভেস্টিগেশনটা এই মামলায় 2004-এর 21শে আগস্টে ঘটনা, ওই দিন বা তার পরদিনই বোধহয় এজাহার, তার পরদিন এজাহার। এরপরে প্রথম আপনার চার্জশিট আসলো 2008-এ। এর মধ্যে আমরা অনেক কিছু দেখেছি। জজ মিয়া বলে একজনকে ধরা হয়েছিল, তার স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছিল। পরে আবার আমরা শুনলাম যে না, সেটা দ্যাটস এ ড্রামা, ওটা একটা নাটক। পরে সেটা বাদ দেওয়া হলো। বাদ দেওয়ার পরে আবার যারা ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তাদেরকে চেঞ্জ করে এনে আপনার 2008-এ একটা প্রথম চার্জশিট হলো, অভিযোগপত্র দায়ের হলো। এই অভিযোগপত্রে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে বিচারে সুপর্দ করা হলো এবং তারা ট্রায়ালে গেল। ট্রায়ালে যাওয়ার পরে লার্নেড দিলেন মেট্রো সেশন জাজ, উনি কগনিজেন্স নিলেন। কগনিজেন্স নিয়ে আপনার চার্জ ফ্রেম করলেন, এবং চার্জ ফ্রেম করার পরে 61 জন সাক্ষী হলো। এই 61 উইটনেস হয়ে যাওয়ার পরে ইন দি মিন টাইম আমরা আবার আপনার দ্রুত বিচারে আপনার ট্রান্সফার করলো, যাতে এটা স্পিডি ট্রায়াল হয়। সেখানে গিয়ে আপনার এই 61 জন সাক্ষী হওয়ার পরে অল অন এ সাডেন দেয়ার ইজ এন প্রেয়ার ফ্রম দি লার্নেড পাবলিক প্রসিকিউটর যে এই মামলার আরও তদন্ত প্রয়োজন। কেন? যে মামলার গ্রেনেড কোত্থেকে আসছে, এই গ্রেনেড কারা সাপ্লাই দিচ্ছে, কি উদ্দেশ্যে করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনার সঠিকভাবে হয় নাই। তো এটা যদি পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষ থেকে যদি এরকম এই অ্যাডমিশন যদি থাকে, তাহলে বুঝতে হবে দ্যাট ফার্স্ট ইনভেস্টিগেশন দ্যাট ওয়াজ পারফেক্টরি অ্যান্ড দ্যাট ওয়াজ নট মানে কমপ্লিট। এটা একটা অসম্পূর্ণ একটা ছিল, আপনার তদন্ত ছিল। সেই অসম্পূর্ণ তদন্ত করে ওনারা ওই 61 জন সাক্ষী পর্যন্ত নেওয়ার পরে তারপরে আবার একটা ফার্দার ইনভেস্টিগেশনের অর্ডার হলো। এই ফার্দার ইনভেস্টিগেশন যেটা, সেটাকে আমি বলবো যে ফার্দার ইনভেস্টিগেশন না, ইন দি নেম অফ ফার্দার ইনভেস্টিগেশন দ্যাট ওয়াজ এ রি-ইনভেস্টিগেশন হুইচ ইজ হাইলি বার্ড। এই অভিমতগুলো আজকে যখন আমাদের জাজমেন্ট প্রনাউন্স করলেন অনারেবল প্রিজাইডিং জাজ অফ দি হাইকোর্ট ডিভিশন কোর্ট নাম্বার 15 মেইন, উনি ওখানে এই যে এই ইলিগ্যালিটি যেগুলো, এগুলো বলতে গিয়ে উনি এভাবে বলেছেন। সেখানে অবৈধ ইন দিস সেন্স, নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আচ্ছা, নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল, বাট এভরি অ্যাক্টিভিটিস অফ দি কোর্ট, সেটাকেও তো আমরা অবৈধ বলতে পারি না, এটা বৈধভাবে হয়েছে। স্যার, আপনার কাছে আবার আসবো, একটু শিশির ভাই আপনার কাছে যেতে চাই যে যেটি বললেন স্যার, যে বিচারিক প্রক্রিয়াটা আইনের অনুযায়ী হয়নি। আপনি যদি মোটা দাগে বলেন যে এই যে আজকে বিচারিক আদালতের রায়টা বাতিল হলো, মোট কতটি পয়েন্ট আদালত আমলে নিয়েছেন বা কতটি পয়েন্ট তুলে ধরে বলেছেন যে এই কারণে এই মামলার রায়টি বাতিল হলো বিচারিক আদালতে? এখানে রায় তো পুরো অংশটুকু তিনি পড়েননি, বলেছেন কিছু সিলেক্টিভ পার্ট। পুরো অংশটুকু যেহেতু অনেক বড়, পড়তে গেলে অনেক সময় লাগবে।
তো ওখানে বসে থেকে যে কয়টা শোনা সম্ভব হয়েছে তার মধ্যে আমার কাছে প্রথম মনে হয়েছে যে ফার্দার ইনভেস্টিগেশনে গিয়ে যখন সেকেন্ড কনফেশন মুফতি হান্নানের সেকেন্ড কনফেশন রেকর্ড করা হলো, স্টোরিটা এরকম, মুফতি হান্নানের একটা কনফেশন প্রথম রেকর্ড করা হলো, এটা প্রত্যাহার হলো। 4 বছর পরে ফার্দার ইনভেস্টিগেশনে থাকা অবস্থায় আব্দুল কাহার আকন্দ সাহেব আরেকটা কনফেশন রেকর্ড করলেন এবং সেটাও আবার প্রত্যাহার করা হলো। এবং দ্বিতীয় কনফেশনে গিয়ে তিনি মুফতি হান্নান একটা পলিটিক্যাল লিডারদেরকে এঙ্গেজ করলেন এবং বেশ কিছু সিনিয়র অফিসার, সরকারের তখনকার দিনের বেশ কিছু সিনিয়র অফিসারকে তিনি করলেন। প্রশ্ন একটা এখানে খুবই মারাত্মক প্রশ্ন যে দ্বিতীয় কনফেশন এভাবে নিয়ে প্রথম স্টোরিটা চেঞ্জ করে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে যারা আসছে তাদেরকে এখানে এই মামলায় সাজা দেওয়া যাবে কিনা। এই ব্যাপারে আমাদের 70 DLR স্যার জানেন, সিনিয়র আইনজীবী সম্পর্কে এই সমস্ত আইন কানুন সম্পর্কে ওয়াকিবহাল যারাই আদালতে প্র্যাকটিস করেন। 70 DLR আপিল ডিভিশন পেজ 70, সাজনিন মার্ডার কেস 14 BLC 569 এবং 65 DLR 254 গুলোতে এস্টাবলিশ প্রিন্সিপাল জুরিসপ্রুডেন্স এভাবে পসিবল না। এটা সেকেন্ড কনফেশন রেকর্ড করে প্রথম কনফেশন থেকে সাবস্টেন্সিয়াল চেঞ্জ করে এর উপর ভিত্তি করে বিচার পরিচালনা করা, তিনি রায়ে এটা একটা আলোচনা করেছেন। দ্বিতীয় আলোচনা তিনি করেছেন যে যখন ফার্দার ইনভেস্টিগেশন হলো, হয়ে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট হলো, এই সাপ্লিমেন্টারি চার্জশিটটা তিনি এসে ট্রায়াল কোর্টে জমা দিলেন। এই সাপ্লিমেন্টারি চার্জশিটটা তিনি ম্যাজিস্ট্রেটের কাছে দেননি। তাহলে যে রিকোয়ারমেন্টের কথা বলা হচ্ছে 190-তে CRPC-তে, যেটি ক্রিমিনাল ল প্রাথমিকভাবে প্র্যাকটিস করে যারা সবাই জানে যে প্রাইমারি কগনিজেন্স কে নিবে 191B, তো তা যদি হয়ে থাকে এখানে তাহলে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে তো প্রাথমিক যাওয়া উচিত ছিল, তা তো যায়নি, চলে গেছে ট্রায়াল কোর্টে। তিনি বলছেন যে এটা তো আননোন, দিস ইজ আননোন ইন আওয়ার জুরিসপ্রুডেন্স। ইলিগ্যালিটির প্রশ্ন কেন আসতেছে? আমলে গ্রহণ একটা ফৌজদারি বিচারে আমলে গ্রহণ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এবং খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেজ অফ এ ক্রিমিনাল কেস। এটাকে যদি ইভেট করা হয় তাহলে সাবসিকুয়েন্ট প্রসিডিং কি হবে? সাবসিকুয়েন্ট প্রসিডিং তো ভিশিয়েটেড হয়ে যাবে। এই জন্য দ্বিতীয় প্রশ্নটি তিনি তুলেছেন। তৃতীয় প্রশ্ন তুলেছেন গ্রেনেড হামলা করেছে, এতগুলো মানুষ মারা গিয়েছে, 24 জন, প্রথম 22 জন, পরে আরো 2 জন। তো সেটা তো প্যাথেটিক। এভরিবডি ওয়ান্টস জাস্টিস, এভরিবডি ওয়ান্টস ইট ইজ টু বি ট্রাইড অ্যাকিউরেটলি উইথ প্রপার এভিডেন্সেস। কিন্তু কে দেখেছে? কনফেশনগুলো যে সংগ্রহ করা হলো 12 জনের, কিভাবে সংগ্রহ করা হলো? এই 12 জনের প্রত্যেকজনেই TFI সেলে ছিল। TFI সেলে 10 দিন থেকে 460 দিন পর্যন্ত ছিল। টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে কি হয়েছে সেখানে 342-তে এসে যে বিভৎস নির্যাতনের চিত্র এক একজন বর্ণনা দিয়েছে, এটা কোনো স্বাভাবিক মানুষের স্বাভাবিক থাকার কথা না পড়লে। মুফতি হান্নান যে বর্ণনা দিয়েছে তাকে কি করে টর্চার করা হয়েছে TFI সেলে, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে, তাহলে তারপরে আর কনফেশনের ভ্যালু থাকে কি? কোনো ভ্যালুই থাকে না। এবং ফাইনালি আমি যেটা বুঝতে পেরেছি ওনার কথা থেকে যে আমরা বিচার করব, তো বিচার তো আর অনুমান ভিত্তিক হাইপোথেটিক্যালি করলে হবে না। বিচার, মানুষের বিচার মানেই এভিডেন্স, মানুষের বিচার মানে আইনের বিচার। এই যে মানুষ এই বিচার করছে কি মেনে করবে? প্রসেস মেনে করবে। প্রসেস আছে CRPC, প্রসেস আছে এভিডেন্স অ্যাক্ট, প্রসেস আছে পেনাল কোড। এর মধ্যে যে প্রসেসগুলো আছে এর বাইরে গিয়ে যে বিচার হবে এটা তো মানুষের বিচার হবে না। মানুষ আমরা বিচার করছি অন্য মানুষের, কে অপরাধ করেছে কে অপরাধ করে নাই। কিন্তু এখানে তো আমরা প্রপার এভিডেন্স দেখছি না। একটা এক্সাম্পল আমি এখানে দিতে চাই, খুব ইন্টারেস্টিং, আজকে পড়তে গিয়ে দেখলাম এই সাবকন্টিনেন্টে এই ধরনের ঘটনা আরো 2-3টা আছে। যেমন আছে আমরা দেখি তাজ হোটেলে যে আক্রমণ হয়েছিল ভারতে, এটা একটা এর কাছাকাছি একটা ইনসিডেন্ট মনে করা হয়। রাজীব গান্ধী হত্যা কাছাকাছি ইনসিডেন্ট মনে করা হয়। তারপরে বেনজির ভুট্টো কাছাকাছি ইনসিডেন্ট মনে করা হয়। তো বেনজির ভুট্টোর কেসটা এখনো ফাইনালি সেটেল হয় না, ট্রায়াল কোর্টে হয়েছে, কিন্তু রাজীব গান্ধী হত্যার বিচার হয়েছে। একই সাথে তাজ হোটেলে আজমল কাসাফের বিচার হয়েছে। তা আজমল কাসাফের জাজমেন্ট আমরা পড়েছি এই মামলা করতে গিয়ে, সেখানে তারা দেখা গেছে তারা কি সুন্দর এভিডেন্স আদালতে হাজির করেছে। কি এভিডেন্স? কার সাথে কে ফোন আলাপ কি করেছে, তার কল রেকর্ড, তারা এগুলো FBI-এর কাছে রেফার করেছে। FBI সেই রেকর্ডগুলো নিয়ে এসে কোর্টে সাবমিট করেছে, ODA রেকর্ড সাবমিট করেছে, ট্রান্সক্রিপ্ট সাবমিট করেছে।
করে তারা কনস্পিরেসি দেখিয়েছে, কে কার সাথে, কোথায়, কোন সময়, কি ধরনের কর্ম। এই জন্য তারা হায়ার করেছিল এফবিআইকে। আমরা তো এখানে তখনকার সরকার, আমি পত্রিকায় দেখতাম যে ইন্টারপোলকে আহ্বান করেছে এগুলো দেখার জন্য, কিন্তু পরে আমরা এটাকে এই লেভেলে না নিয়ে রাজনৈতিক লেভেলে নিয়ে চলে গেছি আর কি। এই জন্য আমার মনে হয় যে প্রপার এভিডেন্স এখানে যথেষ্ট ঘাটতি আছে, এই অবজারভেশনে এসেছে। এবং তিনি বলছেন যে সাজা তো দিব, কিসের ভিত্তিতে দিব, এভিডেন্স কোথায়? সেই জন্যই এই পয়েন্টগুলো আসার প্রেক্ষিতে যে কথাগুলো আমি বললাম, যে প্রথম তিনি বলার চেষ্টা করেছেন সেকেন্ড কনফেশন, সেকেন্ড বলার চেষ্টা করেছেন যে এখানে যে ফার্দার ইনভেস্টিগেশনের যে রিপোর্টটা আসছে সেই রিপোর্টটা প্রপারলি আইন মেনে কগনিজেন্স হয়নি। থার্ড তিনি বলেছেন যে এখানে প্রপার এভিডেন্স সংগ্রহ করা যায়নি, লিগ্যাল এভিডেন্স যে অংশটুকুকে বলি। এবং ফাইনালি বলেছেন যে এটাই যদি হয় তাহলে তো এখানে খালাস দেওয়া ছাড়া আর কোনো অপশন নাই। এই জন্য তিনি যারা উপস্থিত তাদেরকেও দিয়েছেন, যারা অনুপস্থিত তাদেরকেও তিনি কাইন্ডলি অ্যাকসেপ্ট করে এই মামলা থেকে খালাস করেন। মাসুদ কামাল ভাই, এই যে 21শে আগস্টের ঘটনা গত 2 দশক ধরেই আমরা শুনছি, এবং এই হামলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা বড় দূরত্ব, বিভেদ, দেওয়ালটাই তৈরি হয়েছিল এই মামলাকে কেন্দ্র করে বা এই হামলাকে কেন্দ্র করে। আজকে হাইকোর্টের রায় হলো, রায়ে সব আসামি খালাস পেলেন, তো এই রায়ের আসলে রাজনৈতিক প্রভাবটা কি? দেখেন, এটা তো পুরোটাই রাজনৈতিক। এই মামলাটা শুরু থেকে এটা আসলে রাজনীতি প্রভাবিত একটা মামলা। ঘটনাটা ঘটেছিল তখন ক্ষমতা ছিল বিএনপি। এই ঘটনা ঘটার পর আমার বিবেচনায় তখন তারা প্রপারলি এটা তদন্ত করে নাই, এটা তারা ঠিকভাবে হ্যান্ডেল করে নাই। এবং হ্যান্ডেল না করার পেছনে কারণটা তাদের অযোগ্যতা নয়, তাদের রাজনীতি করার আকাঙ্ক্ষা থেকে। রাজনৈতিকভাবে আমি আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে চাই, এই জন্য তারা এটা প্রপারলি করে নাই। তারপর তত্ত্বাবধায়ক সরকার আসলো, যেটা 111 গভর্নমেন্ট, তারা আসার পর তারপরে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো। আওয়ামী লীগ এসে দেখলো যে বিএনপি রাজনীতি করার চেষ্টা করেছে, তাহলে আমরা কেন তারও চেয়ে বেশি রাজনীতি করি না? তারাও এটাকে আরও বেশি রাজনীতি করেছে এই মামলাটা নিয়ে। এই মামলাটার সঠিক বিচার হোক এই দুই সরকারে কেউ চায় নাই, আমি যতটুকু বুঝি। ওনারা তো আইনজীবী মানুষ, ওনারা একদম আইনের ভাষায় বুঝেন। আমি পাবলিক হিসেবে আমি অত্যন্ত আগ্রহ নিয়ে এই মামলা, এখানে তো দুটো মামলা, কিন্তু একটা হত্যা মামলা, একটা অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা। তো এই দুটা মামলা রায়, বিশাল দুটা রায় আমি কিন্তু সংগ্রহ করে পড়েছি। দুটা রায় আমি পড়েছি খুব মন দিয়ে পড়ছি আমি। না, থ্যাংক ইউ। এবং আমি পড়ার পর আমার কাছে মনে হয়েছে এখানে এত বড় একটা হত্যার ঘটনা ঘটেছে। হত্যা তো বটে, 24 জন লোক। আপনি ভাবেন একটা জনসভায় এতগুলি লোক আছে। আমি যদি আপনাকে হাইপোথেটিক্যালি বলি যে আপনি ছাদে উঠা নিচে অনেকগুলি লোক জড়ো হয়ে আসছে, আপনার এই নেন 10 লাখ টাকা দিলাম, আপনি বড় একটা আস্ত ইট ফালান তাদের উপরে, আপনি পারবেন না ফালাইতে। আপনার কাছে মনে হবে এটা ফালাবো, কার না কার মাথায় পড়ে, তার কি অবস্থা হবে? আর এখানে এতগুলি লোক, সেখানে ইটটা গ্রেনেড ফালানো হয়েছে, লোকগুলো তো মারা গেছে ভাই। 24 জন লোক মারা গেছে এবং 300 জন লোকের মতো আহত হয়েছে। এদের অনেকেই কিন্তু এখনো স্প্লিন্টার তাদের শরীরের মধ্যে আছে। এই যে ভয়াবহতা, এটা তো আপনারা শেয়ার করতে পারবেন না, কিন্তু এই ভয়াবহতাটাকে নিয়ে আওয়ামী লীগ সরকার রাজনীতি করেছে এবং এটার মধ্যে অভ্যাস আছে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, একটু কথা অন্যদিকে যায়, তবে এক্সাম্পল দিয়ে বলি। আপনার শাহ SMS কিবরিয়া সাহেবের কথা খেয়াল আছে? ওনাকে যে গ্রেনেডটা মারা হয়েছিল, ওনাকে তো মারা হয়েছে, হত্যা করা হয়েছে ওনাকে। তারা কিন্তু ঘুরে ফিরে ওখানেও রাজনীতি করছে। রাজনীতি করে বিএনপির লোকজন খুঁজে বের করছে, তার নামে মামলা করো, তার নামে মামলা করো। কিবরিয়া সাহেবের পুত্র এবং স্ত্রী বারবার বলতেছেন এটার সঙ্গে বিএনপি জড়িত না, এটা আওয়ামী লীগের লোকজন করছে। আসমা কিবরিয়া তো প্রতি মাসে একবার করে মানববন্ধন করতেন এটার জন্য, সুবিচারের জন্য। আওয়ামী লীগ রাজনীতি করেছে রাজনীতির স্বার্থে। ওনারা নিজের দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও পর্যন্ত বিচার করে নাই, মানে ব্যক্তি হত্যারও বিচার করে নাই। রাজনীতিটা এত কুৎসিত আমাদের দেশে যে আইন কানুন সুবিচার সব বন্ধ, রাজনীতি করতে হবে আমাকে। আমি এই মামলাটা পড়েছি ভাই, পুরো জিনিসটা কতগুলো জায়গায় আমার কাছে মনে হয়েছে যে উনি কিভাবে ওনার মৃত্যুদণ্ড হয়, যাবজ্জীবন হয়। আমি টু দ্য পয়েন্টে বলি, আমি মানে আমার কাছে বারবার মনে হয়েছে যে হানিফ পরিবহনের মালিক, ওনার নাম যেন কি, হানিফ, তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে কেন? আমি পুরো একটা আরেকবার পড়ে দেখেন, আপনারা পড়ছেন কিনা যাই না, আমি বুঝি কেন। মানে নর্মাল সেন্স থেকে বোঝা যায় না তার ইনভলভমেন্টটা কি।
নো হোয়ার। এভিডেন্স কি? মানে আচ্ছা, গল্প যেটা থাকছে, গল্পের মধ্যেও তার ইনভলভমেন্টটা কি? গল্পের মধ্যে আপনি যদি গল্প যদি পড়েন, আপনাকে ডিটেকটিভ উপন্যাসে পড়েন না মাঝে মাঝে, তারপরে ওরা কিন্তু সাজায় গুছিয়ে আনে, এই লোকটা এই কারণে, এই লোকটা এই কারণে, এই লোকটা এই কারণে দায়ী। ওনার দায়টা কোথায় আমি এখনো বুঝি না। কায়কোবাস সাহেবের দায়টা কি আমার কাছে ক্লিয়ার না এখন পর্যন্ত। আমি খুব মন দিয়ে পড়ি, কায়কোবাস সাহেবের নাম পাইছি আমি একবার না দুইবার, কিছু নাই তার। ওনার তো যাবজ্জীবন দিয়ে গেছেন আপনি, তাকে আপনি যাবজ্জীবন দিয়ে। রায়টা মামলা তদন্তটা যেভাবে হয়েছে, যতটা ওটা হয়তো ওখানে কিছুটা গল্প আছে, কিন্তু রায় যেটা হয়েছে এটার মধ্যে আমি কোনো লজিক পাই নাই। কিন্তু কারে কেন ওখানে দেখা হয়েছে বিএনপির কোন পর্যায়ের নেতা, ওই পর্যায়ের নেতা, অতএব পর্যায় অনুযায়ী তার বিরুদ্ধে রায়টা হচ্ছে, আমি যেভাবে দেখেছি। তো সেখানে পুনঃতদন্তের ভিত্তিতে করছে। তারপরে তো কী কারণে হলো, আইনগত দিকগুলি কোথায়, এটা তো ওনারা বললেন, ওই লাইন ওটাকে আমি আর রিপিট করি না। এইভাবে মামলাটাই আসলে মানে মামলার যে পরিচালনা পদ্ধতি, ওখানেও ঝামেলা ছিল বলে ওনারা বললেন। হয়তো এই টেকনিক্যাল কারণে মামলাটা কিন্তু বাতিল, মানে এখতিয়ার নাই তাদের বিচার করার, এরকম একটা রায় হয়ে এটা বাতিল হয়ে গেলো, সবাই খালাস পেয়ে গেলো। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হলো কি, এই ঘটনাটাকে কিন্তু এই মামলাটা নিয়ে, সর্বশেষ রায়টা নিয়ে পাবলিক পারসেপশনটা কি? পাবলিক পারসেপশন কিন্তু ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর সেটা আমি বলি আপনাকে। 21শে নভেম্বর যেদিন নাকি এই মামলার শুনানি শেষ হলো, এই ডেথ রেফারেন্স এবং আপিলের ব্যাপারটা, তো শুনানি তো হলো, ওটা যেদিন শুনানি শেষ হলো সেই দিন আমি প্রথম আলোর একটা রিপোর্ট পড়লাম যে শুনানি শেষ, যে কোনো দিন রায়, এই ছিল শিরোনামটা। ওকে, আমি ওই রিপোর্টটা পড়ার পর আমি কিছু কমেন্ট পড়ছিলাম। 21শে নভেম্বর কিন্তু এই মাসে আরও মানে 9-10 দিন আগের কথা বলতেছি। সেখানে পাবলিক কমেন্ট করতেছে 21 তারিখেই রাত 10টার দিকে কমেন্ট করতেছে, কোনো সমস্যা নাই, সবাই এখন মুক্তি পেয়ে যাবে। বুঝলেন, এখন আর কোনো ব্যাপার না, মুক্তি পাওয়া কোনো এখন মানে এই কয়েকদিনের ব্যাপার, মানে সবাই এইভাবে বলতেছে। আচ্ছা, ওরা কি আইনি বিষয়গুলো জানতো, কি শুনানি হয়েছে না হয়েছে, এই যে টেকনিক্যাল বিষয়গুলো, এটা তো আমি আজকে শুনলাম, ওনারা না বললে আমি জানতাম না। কিন্তু তাহলে এখন তারা টেকনিক্যাল জিনিস জানে না, কিন্তু তাদের পারসেপশন যেহেতু এখন আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই, সবাই এখন মুক্তি পেয়ে যাবে, এই যে পারসেপশনটা, এটা কার ক্ষতি করলো? এটা ক্ষতি করলো বিচার বিভাগের। এখন বলেন এই ক্ষতিটাকে আজকে হলো প্রথম না, আজকে হয় নাই, কিন্তু এই ক্ষতির শুরু কিন্তু হয়েছে বিএনপি আমল থেকে। আমরা খালি ফিনিশিংটা দেখলাম, কিন্তু এই ক্ষতিটার শুরু কিন্তু হয়েছে বিএনপি আমল থেকে। এবং যে লোকগুলি কথা লেখছে সেই লোকগুলি এখনো মনে করে, সেই লোকগুলি কিন্তু মনে করে যদি এখন হাইপোথেটিক্যাল ধরেন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, রায় কি হইতো? তখন কি খুঁটিয়ে বিষয়টা ওনারা না বলতে পারতেন, বলতেন হয়তো ওনাদের মতো ওনারা বলতেন, উনি শুনতেন কিনা কে জানে, যে বিচারক সে তার মতো রায় দিতেন। তো হিসাবগুলি এখানে, যখন বিচার বিভাগ নিয়ে মাস পিপুলের পারসেপশন এরকম হয়ে যায় এবং সেই পারসেপশনের রিফ্লেকশন দেখা যায়, তখন কিন্তু এর ভয়ঙ্কর অবস্থা হয় দেশের জন্য। আমি শেষে ফিনিশিং একটা কথা বলি আপনাকে, দেখেন সামনে কিন্তু আমরা ওয়েট করতেছি যে বিচার বিভাগের সংস্কার হবে, হবে না? সেই সংস্কার জন্য এই বিষয়টা তারা যেন ভাবেন যে হচ্ছেটা কি। আমার ধারণা আমি আরেকবার বোধহয় চান্স পাবো, তখন আমি বাকি বলবো। জি স্যার, যেটি মাসুদ ভাই শেষের দিকে বললেন যে পাবলিক পারসেপশন খুবই নেতিবাচক এই রায়কে কেন্দ্র করে, কারণ মনে করা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি সবাই খালাস পেয়ে যাবে। এটা কিভাবে আসলে? দেখুন, আমি একটা জিনিস, আমি আইনের ছাত্র, আইনজীবী পড়ে প্রথমত আমি আইনের ছাত্র। আমি একটা জিনিস বিশ্বাস করি, যেটা যে আইনের শাসন সমাজে থাকতে হবে। দেয়ার মাস্ট হ্যাভ দি রুল অফ ল। যদি না থাকে তাহলে সমাজ থাকবে না, এটা আমার বলতে দ্বিধা নেই। আর এখানে আমি সক্রিয় রাজনীতি করি না, কিন্তু যেই ঘটনাটা 2004-এ যখন শুরু হলো, আর 2006-এর অক্টোবর পর্যন্ত কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল। ওই আওয়ামী লীগের কেউ এই মামলায় অ্যারেস্ট হয়েছে? আওয়ামী লীগের কাউকে প্রথম চার্জশিটে আনছে? তাইলে এটাকে একেবারে বিএনপি, আমি কিন্তু বিএনপি করি না, আমি সক্রিয় রাজনীতিই করি না, তারপর আমি বলছি যে স্টার্টিংটা কিন্তু রাজনীতি ছিল না, কারণ সেখানে কিন্তু বিএনপি থাকা অবস্থায় কিন্তু এটার কোনো আপনার চার্জশিট হয় নাই। কিন্তু জজ মিয়ার ঘটনাটা, জজ মিয়ার ঘটনা, এখন কোন মিয়ার ঘটনা সত্য, কোন মিয়ার ঘটনা মিথ্যা, এটা আপনার ইন দি লং রান এখন তো আমরা দেখছি। জজ মিয়ার কি সেটা তো এই মামলা লাইটে আসলো না। আবার এই যে পরের চার্জশিট যে সঠিক, এটাও তো আজকে কোর্ট রিজেক্ট করলো। আমার কথা যেটা সেটা হলো যে আমরা রাজনীতির বাইরে আমাদের বিচার রাখতে হবে, সরকারের বাইরে বিচার বিভাগকে রাখতে হবে, যেটা আজকে আমাদের মাননীয় প্রধান বিচারপতি
এবং আজকে আমরা সমস্ত লয়াররা এবং আপনার এই যে সংস্কার কমিটি হয়েছে, আপামর জনসাধারণ আমরা যেটা আজকে আমরা চিন্তা করছি এবং আমরা চেষ্টা করছি এবং করতে হবে, যদি এই সোসাইটিকে আপনাকে টিকিয়ে রাখতে হয়, বিচার বিভাগকে আলাদা করা এবং বিচার বিভাগ কখনো যেন আপনার এই রাজনৈতিক কোন্দলের ভিতরে না যায়, আর আপনার যে যখন সরকার থাকবে তার যেন কোনো ধরনের কোনো খবরদারি বিচার বিভাগে না থাকে। এখন আজকে জজ সাহেব মামলা সবাইকে খালাস দিয়ে দিচ্ছে, এই জন্য যদি বলে যে যেহেতু এখন আওয়ামী লীগ না এই জন্য খালাস হয়ে গেছে, নো, আওয়ামী লীগ থাকলেও যদি এটা সঠিকভাবে আইনের বিচার করেন, আমি আমার ৪৫ বছরের আইনজীবীর অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই মামলা সাজা দেওয়ার কোনো iota of evidence, আমরা একটা কথা বলি, there is no iota of evidence by which anybody can be convicted. স্যার, আপনি তো 16 বছর ধরে এই মামলার বিচার প্রক্রিয়া 2008 সন থেকে ছিলেন। জি। তো আপনার কাছে মনে হয় কি মনে হয়, যেটি শিশির ভাই বললেন যে প্রপার এভিডেন্স ছিল না, কিন্তু এই মামলাটার তদন্তটা প্রমাণ, হামলা তো কেউ না কেউ করেছে, এটি কি আসে না? না, এই মামলাটা আমি একটা কথা বলি, আপনার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমারও মন কাঁদে। আমি শুরু করেছিলাম যে কথাটা বলা, যে আই উইল ডিফেন্ড অ্যাকিউজড, নট দি অফেন্স। এই অফেন্স হোক এটা আমরা চাই না। তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রথম সারির সমস্ত নেতারা এবং বেগম আইবি রহমান, আপনার ফরমার প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেবের ওনার স্ত্রী, উনি শি ওয়াজ অ্যাসাসিনেটেড, উনি খুন হয়ে গেলেন এই গ্রেনেডে। এখন আপনার যদি সঠিকভাবে এই মামলার তদন্ত হতো, রিয়েল কালপ্রিট যারা, কি উদ্দেশ্যে, কোত্থেকে, কিভাবে এটার উৎপত্তি, এটা যদি হতো, তাহলে তো আজকে মামলা খালাস হতো না। এখন এটা তদন্তের ব্যর্থতা, এবং এই তদন্তের ব্যর্থতা আজকে যেটা পারসেপশন, পিপলস পারসেপশন, শুধু এটা না যে তাড়াতাড়ি রায় হয়ে গেল, এইটা পিপল পারসেপশন না। পিপল পারসেপশন যেটা, সেটা হলো যে তাইলে ঘটনা কারা করেছিল সেটা কেন আসলো না, এবং এই আশাটা বন্ধ হয়ে যাবে। মানুষের মনের অবস্থাটার পরিবর্তন হবে যদি আপনি এই দেশে এই তদন্তটা যদি সঠিকভাবে করতে দেন, উইদাউট এনি ইনফ্লুয়েন্স বাই এনি গভর্নমেন্ট, হুএভার অর হোয়াটসোএভার হি মে বি। ঠিক, শিশির ভাই, এই মামলায় তদন্তের ব্যর্থতা আছে যেটি শাহজাহান স্যার বললেন, এবং মাসুদ কামাল ভাই বলছেন যে এই মামলা নিয়ে রাজনীতি হয়েছে, দুই দলই সেটি করেছে। কিন্তু একটি তো বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, 24 জন মানুষ মারা গেছে, 350 মানুষের মতো আহত হয়েছে, এবং দেশে বিদেশে সবাই এটি দেখেছে মিডিয়ার কল্যাণে। কিন্তু যারা আহত হলেন, নিহত হলেন, তাদের তো ন্যায় বিচার দরকার। তাদের ন্যায় বিচারটা এখন হবে কিভাবে? তা তো বটেই। আমরা যারা আইনজীবী আছি, সমাজের মানুষ আছি, আমরা তো কখনো এটা বলছি না যে ভিকটিমদের জাস্টিস দিতে হবে না। অবশ্যই ভিকটিমসের এই পেইন, সাফারিংস, যারা স্বজন হারিয়েছে, যারা এখনো স্প্লিন্টারের দাগ আছে, অনেক সময় সাক্ষাৎকারে আসে, টেলিভিশনের সাক্ষাৎকারে ওই ডেটা আসলে সামনে পিছনে কিছু সাক্ষাৎকার পাবলিশ হয়, এগুলো সত্যিকারেই ইট ব্লিডস আওয়ার হার্ট। আসলে খুবই বেদনাদায়ক। এগুলোকে আমরা কেউ সাপোর্ট করি না, করবও না কখনো, কারণ এগুলো কোনো বিবেকবান মানুষ সাপোর্ট করতে পারে না। কিন্তু আবার এটা করতে গিয়ে আমরা কোনো নিরপরাধ লোককে শাস্তিও দিতে পারি না। বিচারিক সিস্টেমের মধ্যে আমরা কোনো ইনোসেন্ট মানুষকে ফাঁসিও দিতে পারি না, এটাও আবার আরেকটা ইনজাস্টিস হবে আর কি। সেই জন্য এই যে একটা ঘটনা ঘটেছে, যাদের মধ্যে এই বিচারের আকাঙ্ক্ষা আছে, আই রেসপেক্ট ইট, এবং আমাদের ফুল সিম্প্যাথি এবং এমপ্যাথি টু দেম। কিন্তু এই যে ইনক্যাপাসিটি অফ দ্য ইনভেস্টিগেশন, আমার তো বিবেচনা এখানে কি ঘটনা ঘটেছে, এই ঘটনার যে গ্রেভিটি, এই গ্রেভিটি অনুযায়ী ইনভেস্টিগেটরদের ইনক্যাপাসিটির কারণে প্রপার এভিডেন্সেস তারা হাজির করতে পারে না, অ্যান্ড ইনফ্লুয়েন্স আপন দেম। এবং এই যে ইনক্যাপাসিটি, এই ইনক্যাপাসিটিটাকে দুইভাবে দেখতে হবে। ইনক্যাপাসিটি হলো একটা লোকের একটা পাওয়ার আছে, পাওয়ারটা আপনি এক্সারসাইজ করতে দিচ্ছেন না, সেইখানে ইনক্যাপেবল হয়ে যাচ্ছে। আবার তার এক্সপার্টিজ আছে এভিডেন্সগুলো কালেকশন করার, সে এক্সপার্টিজটা সিরিয়াসলি না নেওয়ার কারণে হয়তো সে জোগাড় করতে পারছে না। যেমন খুব ইন্টারেস্টিং, এখানে গিয়ে আমি ভিতরে গিয়ে যেটা দেখতে পাই, টিএফআই সেলে নিয়ে যাওয়া হচ্ছে, ইন্টারোগেট করা হচ্ছে, 10 দিন, 20 দিন, 50 দিন, 60 দিন পিটানো হচ্ছে, একজন আসামিকে পিটানো হচ্ছে। সে আদালতে এসে বিচার দিচ্ছে যে আমাকে পিটানো হয়েছে, নখ তুলে ফেলা হয়েছে, বাঁ হাতের নখ তুলে ফেলা হয়েছে, পায়ের নখ তুলে ফেলা হয়েছে। তো মারতে হয় কেন আসামিকে? কোনো ক্যাপেবল ইনভেস্টিগেটর কি মারে? ক্যাপেবল ইনভেস্টিগেটর তো সে এমন অকাঠ্য দলিল প্রমাণ হাজির করবে যা আসামির সামনে নিয়ে আসলে পরে সে স্বীকার করতে বাধ্য হবে, ইয়েস আই ডিড ইট। এবং এইটাই আমরা বিদেশে দেখেছি, বিদেশে কিছু অভিজ্ঞতা আছে আমার। এমন ধরনের ইন্টারোগেশন, এই ইন্টারোগেশন থেকে ট্রুথ বের হয়ে আসা বাধ্য, ওরা কিন্তু গায়ে হাত দেয় না,
কারো গায়ে হাত দেয় না, কিন্তু আমাদের দেশে রিমান্ড, আমাদের দেশে টর্চার কাস্টমারিলি অ্যাকসেপ্ট করে নিয়েছি আমরা, যে রিমান্ডে নেয় না কেন। এবং এখানে এই ইনক্যাপাসিটিটা যেটা দেখানো হলো, এটা ভিকটিমদের জন্য খুবই খুবই বেদনাদায়ক। তারা যদি দেখতে পারতো যে তাদেরকে যারা সত্যিকার অর্থে হত্যা করেছে, স্প্লিন্টার দিয়ে আঘাত করেছে, তাদের বিচার হয়েছে, তারাও খুশি হতো, আমরাও খুশি হতাম। ভিকটিমস জাস্টিস নামে একটা কনসেপ্ট আছে, ভিকটিমস জাস্টিস, এবং ভিকটিমদের জাস্টিস পাওয়ার রাইট আছে। শুধু অ্যাকিউজদেরকে মুক্তি পেতে হবে এটার যেমন রাইট আছে, ইনোসেন্টলি কাউকে দেয়া যাবে না, ভিকটিমদেরও রাইট আছে যে তারা যেন জাস্টিসটা রিসিভ করে। কিন্তু এটা করবে কে? করবে একটা মেকানিজম। দায়িত্ব হলো রাষ্ট্রের। রাষ্ট্র যদি এখানে ব্যর্থতার পরিচয় দেয়, রাজনৈতিক মেরুকরণ করে, অথবা ইনক্যাপাসিটি শো করে, অথবা এখানে এফবিআইকে আসতে না দেয়, ইন্টারপোলকে আসতে না দেয়, আমার তো বিবেচনায় আমি আজমল কাসাবের কেস দ্বারা মারাত্মকভাবে ইনফ্লুয়েন্সড। এই জন্য যে ধরনের ইনভেস্টিগেশন তারা এখানে করেছে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, নিতে পারতাম আমরা। এবং আরও যে কয়েকটা ইনভেস্টিগেশন টিম আছে পৃথিবী জুড়ে যারা আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা প্রদান করে, এবং সেখানে ইনভলভ করে অ্যাকুরেট এভিডেন্সেস পেতে পারতাম আমরা, কিন্তু সেটা না পারার কারণে আজকে হাহাকার থেকে গেল। রাষ্ট্রপক্ষ বলছেন তারা আপিল করবেন, আপিলের পরে আরও রিভিউতে যাবেন, বিভিন্ন ধরনের মেকানিজম আছে, কিন্তু তারপরেও যে কোয়ালিটি অফ এভিডেন্স আছে আমাদের বিবেচনায় এগুলো বিচারিক প্রক্রিয়ায় অ্যাকসেপ্ট করার কোনো কায়দা নেই। তাহলে যেহেতু আপনি বলছেন যে বিচারিক প্রক্রিয়ায় অ্যাকসেপ্ট করার কোনো কায়দা নাই, তাহলে ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে আবার কি রিইনভেস্টিগেশনের সুযোগ আছে? এটা ইট ডিপেন্ডস অন 20 বছর পরে, এরপরে কি আর এভিডেন্স পাবে? 20 বছর পরে এই এভিডেন্সগুলো কোথায় পাবেন? এভিডেন্স তো ডিস্টর্টেড হয়ে যাবে, আপনি এভিডেন্স কোথায় কালেকশন করবেন? ফলে এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতাটা কার? ব্যর্থতাটা আমাদের এই রাজনৈতিক পচা দোষারোপের সংস্কৃতির। এই ব্যর্থতাটা কার? এই ব্যর্থতা হলো আমরা রাষ্ট্র হিসেবে আমরা এই রেসপন্সিবিলিটিটা রিজনেবলি সেন্সিবলি ডেলিভার করতে পারি না। আমরা দেখি এখানে কে কোন দলের লোক, কে কোন মতের লোক, কার বাড়ি কোথায়, কার দৃষ্টিভঙ্গি কি, এটা দেখে আসামি করি না করি, তাহলে তো রাষ্ট্রের ব্যর্থতা। এটা সিস্টেম অ্যাজ এ হোল ইজ ভিশিয়েটেড, এবং এখানে এগুলো পারপাস হওয়া উচিত ছিল না। পারপাস হওয়া উচিত ছিল টু আইডেন্টিফাই দ্য মেইন কালপ্রিট, নো ম্যাটার হু ইজ হি। এবং সেটা যদি হইতো তাহলে আজকে এই দৃশ্যের সামনে আমাদেরও পড়তে হতো না, ভিকটিমদেরও হাহাকার থাকতো না, আমরাও স্যাটিসফাইড হতে পারতাম। জি, মাসুদ কামাল ভাই, আপনি শেষে কি যেন একটা বলতে চেয়েছিলেন, সেটা শুনবো। আর আজকে মির্জা আব্বাস বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যে এই গ্রেনেড হামলার নেপথ্যে বিদেশি শক্তি জড়িত। এগুলি অতি সরলীকৃত মন্তব্য। আচ্ছা, উনি যখন এটা বলেন, উনি কি প্রমাণ করতে পারবেন? আমি সিম্পলি ওনাকে বলি, উনি যে কথাটা বলেন এটা একটা রাজনৈতিক অতি সরলীকৃত মন্তব্য। উনি কি প্রমাণ করতে পারবেন বিদেশি শক্তি এখানে জড়িত ছিল? উনি যদি এভিডেন্স দিলেই পারেন, তাহলে বিদেশি শক্তির বিরুদ্ধে রায় হোক। তো এগুলো ফাজলামো কথাবার্তা, এগুলি দায়িত্বহীন ব্যক্তি মানে মাতর কথা বলেছেন, এটা হয় না। বিষয়টা হলো, আমি বলি আপনাকে কতগুলি জিনিস। হ্যাঁ, আমি প্রমাণ করতে পারি নাই যে কে কি করেছে, এটা পারি নাই, উনারা যেটা বলেন সেটাই মানতে রাজি আছি। কিন্তু আমি আবার এটাও বলি, প্রথম তদন্তটা তো বিএনপি গভর্নমেন্ট স্টার্ট করেছিল। শাহজাহান ভাই যে কথাটা বলেন, আমি খুবই ওনার কথা অনার করি, যে আওয়ামী লীগের কেউ গ্রেপ্তার করা হয় নাই। তখন তো আওয়ামী লীগের গ্রেপ্তার করার প্রশ্ন ওঠে না, কারণ ভিকটিম তো আওয়ামী লীগ। আওয়ামী লীগের উপর আক্রমণটা হয়েছে, বিষয় যেটা হয়েছে আওয়ামী লীগের উপর আক্রমণ হয়েছে যে ভ্যান্ডি ব্যাগ তত্ত্ব, ওটা এনে খাটবে না। শেখ হাসিনা ভ্যান্ডি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিল, তারপরে ঢেল দিয়ে ফাটাইছে, কেউ দেখে নাই, এটা হয় না এখানে। বিষয়টা কি আমি বলি আপনাকে, ওই সময় প্রথম তদন্ত তো ওনাদের হাতে। এই ঘটনা ঘটার পরেও তো 2 বছর ওনার ক্ষমতায় ছিলেন তো ওনারা কি তদন্তটা ঠিকঠাক মতো করেছেন? করেননি। ওনারা কি তদন্ত অবহেলা করেননি? করেছেন। ওনারা কি তদন্তটাকে মানে যেভাবে অগ্রসর হচ্ছিলেন সেভাবে অগ্রসর হলে কি ন্যায় বিচার পাওয়া যেত? হয়তো যেত, আমি জানি না কি হতো, কারণ যেটা শেষ হয় এটা আমি বলতে পারবো না। কিন্তু আমরা কি ওটুকু দেখে বুঝি যে হতো না? আমার কথাটা হলো কি জানেন, বিচার ব্যবস্থার দায়িত্বটা কি? খালি ও দোষী বলা অথবা ও নির্দোষীটা বলা? ও দোষী নয়, ধরলাম তারেক রহমান খুন করেন, হত্যার সঙ্গে জড়িত না, তাই বলে কি হত্যাটা হয়নি? হত্যার সঙ্গে কেউ না কেউ তো জড়িত। যে জড়িত তাকে সাজার আওতায় আনা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। তদন্তকারী সংস্থা, এটা কিন্তু রাষ্ট্রের। ওই তদন্তকারী সংস্থা মনে করেন সৈয়দ কাহারা, কিন্তু সে পারে নাই, সে মোটিভেটেড কাজটা করছে, সেটাই বুঝলাম। কিন্তু তাহলে এটা কি হবে? কিছু তো একটা ব্যবস্থা তো করতে হবে ভাই। আইভি রহমান তো ডায়রিয়া রোগে মারা যায় নাই,
আইভি রহমানে কিন্তু ডাইনিয়া রোগে মারা গেলে আমি বলতাম যে ওর স্যালাইন কে বানাইছে তার দোষ আছে, সে তবে গ্রেনেডে মারা গেছে। এবং ওই সময় গ্রেনেডের নমুনাগুলো আলামতগুলো ধ্বংস করা হয়েছে, আমরা দেখছি জেলখানায় এই গ্রেনেড পাওয়া গেছে, এখানে গ্রেনেড পাওয়া গেছে, সেই গ্রেনেড নিয়ে ধ্বংস করে আর্মেনিয়া ই করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে। এগুলো যে সত্য ঘটনা, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে পাকিস্তানে পাচার করে দেওয়া হয়েছে, সত্য ঘটনা। আমি তো বললাম আমি রায়টা তো পড়েছি ভাই। সাদেক হাসান রুমি তো যে প্রাইম মিনিস্টারের কাছে গিয়েছিল ওই সময়, তাকে প্রাইম মিনিস্টার বলছে আপনি এগুলো এতগুলো বুঝতে হবে না। সাদেক হাসান রুমি তো জীবিত ব্যক্তি, এটা তো কোনো অলিক চরিত্র না। বিভিন্নভাবে কার কি ভূমিকা ছিল, কে কিভাবে বলেছে, ওগুলো আবার আনেন আপনি এনে একত্র করেন, জিজ্ঞাসা করেন কি হয়েছে। এখন একবার হয়নি অতএব এই বিচার হবে না, আমি একটা হাউতাস দেখাইলাম অতএব শেষ হয়ে গেল, নো। এটাও রাষ্ট্রের জন্য আমি মনে করি ক্ষতিকর একটা উদাহরণ তৈরি হবে, ক্ষতিকর উদাহরণ তৈরি হবে। এরপরে কি হবে, এর যে আরো ঘটনা হবে, হওয়ার পর বলবে যে ভাই তদন্ত ভুল হয়ে গেছে অতএব তোমার সবাই ভুলে যাও, এটা কেউ ভুলবে না। 21শে আগস্টের ঘটনা আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে, আমাদের বিচার বিভাগের ক্ষেত্রে একটা বড় কলঙ্ক হয়ে থাকবে এবং এর দায় কেউ এড়াতে পারবে না। জি, এই দায় নিতে হবে রাষ্ট্র। জি শাহজাহান স্যার যেটা বললেন যে এই প্রপার ইনভেস্টিগেশন হয়নি, প্রপার এভিডেন্স পাওয়া যায় নাই, আসামিরা সব খালাস হয়ে গেল, কিন্তু ঘটনাটা তো ঘটেছে, বিচার নিশ্চিত করার দায়িত্ব তো রাষ্ট্রের। আমি তো প্রথমেই বললাম যে আপনার ওই পয়েন্টস ফর ডিটারমিনেশন তো দুটা, ঘটনা হয়েছে কি না, ঘটনা হয়েছে, তো ঘটনা যদি হয়ে থাকে, এটা যদি যথাযথভাবে তদন্ত না হয়ে থাকে, প্রপার এভিডেন্স যদি না আসে, তাহলে আসামি জজ সাহেবরা আসামি খালাস দিবেন না কি করবেন? আসামিদের এখানে তো আমাদের জুরিসপ্রুডেন্স, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স যেটা বলে সেটা হলো যে আপনার 10 জন অপরাধী বের হয়ে যাক, একজন নিরপরাধ মানুষের যেন সাজা না হয়। দিস ইজ জুরিসপ্রুডেন্স, এটা ইট ইজ অন দিস লিগাল ফুটিংস আওয়ার এন্টায়ার ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স ইজ বেসড। এখন কথা হলো যে আপনি একটা কথা আমি শুধু বলি, আজকে আপনি ইন্ডিয়াতে যান, সিবিআই দিল্লি থেকে এসে পশ্চিমবঙ্গে মন্ত্রীর বাড়িতে হানা দিচ্ছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এত পাওয়ারফুল। তা আমার এখানে কেন হচ্ছে না? আজকে 50 বছরের উপরে আমার স্বাধীনতা, 50 বছরের আমি 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 আইনের এই যে আপনার আমাদের বিচার ব্যবস্থা, অন্তত যদি স্বাধীন বাংলাদেশের আমরা বলি, আপনি একটা নিরপেক্ষ তদন্ত টিম, আর সবচেয়ে বড় কথা হলো যে রাজনীতিবিদ বা সরকার তোবাতিল্লা পরে ওনাদেরকে এটা আল্লাহর ওয়াস্তে ওনাদেরকে বলেন যে আমরা কোনোদিনও এই তদন্তকারী সংস্থার উপরে আমরা কখনো খবরদারি করব না, আর যে সংস্কার আমরা সামনে দেখছি সেই সংস্কার যেন এভাবে হয়। শেষের দিকে চলে আসছি, শিশির ভাইয়ের কাছে 1 মিনিট যেতে চাই, যেটি শেষ কথা যে প্রপার এভিডেন্স পায়নি, আসামিদের সঙ্গে মানে পারস্পরিক যে তথ্য প্রমাণ সেটি পাওয়া যায়নি, এই বলে খালাস দিয়ে দিলাম, কিন্তু ঘটনা ঘটেছে, বিচার নিশ্চিত করা তো রাষ্ট্রের দায়িত্ব, এখন রাষ্ট্র কি করবে? এই প্রশ্নের উত্তর তো রাষ্ট্রই ভালো দিতে পারবে। রাষ্ট্র কি করবে আমাদের সিস্টেমে নাই আমাদের, কিন্তু আমরা বিদেশে দেখেছি এরকম, ইউরোপে আছে, ইন্ডিয়াতে প্রসেস করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখন ওপেন হয় নাই। কিউরেটিভ পিটিশন নামে একটা আছে, কিন্তু ইংল্যান্ডে, আমেরিকায়, সুইডেনে, কানাডায় এবং অস্ট্রেলিয়ায় রিভিউ প্যানেল থাকে। যেমন এখন এভিডেন্স আবিষ্কার হয়নি, 50 বছর পরে এভিডেন্স আসলো, তখন মামলা রিওপেন হয়। যেমন আপনি ইউরোপের এক বিখ্যাত কেস আছে, ইংল্যান্ডের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলা হয়েছে, কিন্তু ভুল ব্যক্তিকে। কার্যকর হয়ে যাওয়ার পরে 70 বছর পরে আবিষ্কার হয়েছে যাকে এক্সিকিউট করা হয়েছে হি ওয়াজ এ রং পারসন। কারণ তাদের এখানে বোর্ড আছে কেসগুলোকে রিওপেন করার, আমাদের এই সিস্টেমে নাই। এই জন্য রাষ্ট্রটার দায়িত্বে এই ব্যাপারে যদি বিদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কনসেপ্ট নিতে হয়, ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়া নিতে হয়, আইডিয়া নিয়ে এই বোর্ড সিস্টেম চালু করা যেতে পারে। শুধু এই মামলার জন্য নয়, আরও কিছু মামলা আছে চাঞ্চল্যকর, যা বিভিন্ন সময় বিভিন্নভাবে মিসহ্যান্ডেল হয়, কিন্তু এটা ওপেন রাখা উচিত যেন সাবসিকুয়েন্টলি এভিডেন্স কালেকশন করার স্কোপ থাকে, রিওপেন করার স্কোপ থাকে। শিশির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।